আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জামাতের বিচার প্রকাশ্য আদালতে হওয়া উচিত দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার। বিচারপতি নিয়োগে শিগগিরই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনার দাবি। নোয়াখালীতে সহিংসতার অভিযোগে আরও 11 জন গ্রেপ্তার। কুমিল্লায় পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। আগামী 3 মাসের মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধন ফেরত দেওয়া হবে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা। এবং অস্ত্রোপচারের পর বেগম খালেদা জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে স্বাধীনতার 50 বছর পূর্তিতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের সংবাদ। এবারে জানাবো বিস্তারিত সংবাদ। জামাতের বিচার প্রকাশ্য আদালতে করার দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক সানাউল হক। এদিকে মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাতক্ষীরার কালীগঞ্জ ও কুড়িগ্রামের উলিপুরে 17 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা। 17 আসামির মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 5 জন পলাতক। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৭৯ এবং ৮০তম প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন তদন্ত সংস্থার প্রধান এম সানাউল হক, যেখানে কুড়িগ্রাম জেলায় মানবতা বিরোধী অপরাধে মোট 13 জন এবং সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার 4 জনের নামে প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানানো হয়। সাতক্ষীরার কালীগঞ্জ থানার ইন্দ্রনগর মাদ্রাসার রাজাকার ক্যাম্প থেকে আসামিরা হাদিপুর গ্রামের ঘোষ বাড়িতে আক্রমণ করে নরেন্দ্র ঘোষকে আটক করে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়। শরৎচন্দ্র ঘোষ, গোপীনাথ ঘোষ, হেমনাথ ঘোষ ও ওয়াজেদ আলী বিশ্বাসকে আটক করে বাড়ির পিছনের ডোবায় নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। নরেন্দ্র ঘোষের স্ত্রী অন্তঃসত্ত্বা কাঞ্চনবালা ঘোষকে অমানসিক নির্যাতন করে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর জড়িত থাকার ব্যাপারে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান আছে কিনা তা নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় এখনও প্রতিবেদনটি আটকে আছে বলেও উল্লেখ করেন তিনি। তবে দ্রুত সংগঠনটির বিরুদ্ধে বিচার শুরু করার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীকে একটি অপরাধী সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন। জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। জঙ্গিবাদ, সাম্প্রদায়িক সহিংসতা সমূলে উৎপাটন করতে জামাতে ইসলামীর বিচার দ্রুত শুরু করার পক্ষেও মত দেন এম সানাউল হক। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিচারপতি নিয়োগে আইন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও 4 দশকেও তা করা হয়নি। এ বিষয়ে উচ্চ আদালত একাধিকবার নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হয়নি। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে নীতিমালা করা হবে। তবে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী বলেছেন, বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরির চেয়ে বেশি জরুরি আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানো। হুমায়ুন চিশতির রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন মাত্র 5 জন। আগামী 30 ডিসেম্বর অবসরে যাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা 92 জন। এর মধ্যে 3 জনকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে। এছাড়া এবছরই অবসরে যাচ্ছেন কয়েকজন বিচারপতি। এই অবস্থায় বিচারপতি নিয়োগের চিন্তা করছে সরকার। বিচারপতি নিয়োগে বরাবরই নীতিমালা করার দাবি জানিয়ে আসছে আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সংবিধানেও আইন তৈরির স্পষ্ট নির্দেশনা রয়েছে।
এছাড়া একাধিক রায়ে কয়েক দফা নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। 2014 সালে সরকার আইন তৈরির উদ্যোগ নিলেও এখনো তা আলোর মুখ দেখেনি। বিচারপতি নিয়োগের বিধিমালাটা এইটা কোনো সরকারি ইচ্ছা করে করেন নাই, না করার ফলে দলীয় ভিত্তিতে নিয়োগ হচ্ছে এবং এই বিচার অঙ্গনে মেধার মূল্যায়ন করা হচ্ছে না। এই অঙ্গনে দক্ষ এবং নিরপেক্ষ বিচারপতি খুবই প্রয়োজন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের মতে প্রধান বিচারপতির সাথে আলোচনা করে রাষ্ট্রপতির বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রথাগতভাবে সঠিক, তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ। যেটা হচ্ছে এটা একটা নীতিমালা, ওইটাও কিন্তু একটা নীতিমালা, কারণ এই জন্য নীতিমালা যে এটা গত 150 বছর ধরে চলে আসছে। মন্ত্রণালয় যদি বেশি ইন্টারফেয়ার করে তখনই আপনার সমস্যা, কারণ মন্ত্রণালয় অনেককে খুশি করতে হয় রাজনৈতিক কারণে। আমার মনে হয় আইন মন্ত্রণালয়ের ক্ষমতা আরেকটু কমিয়ে দাও। আইনমন্ত্রী আনিসুল হক জানান, নীতিমালা তৈরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এটা করা উচিত, সংবিধান যেহেতু আছে এবং আমরাও অত্যন্ত সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি। স্বাভাবিকভাবে আপিল বিভাগ 7 জন থেকে 9 জন থাকে। সব সময়ের চিন্তা ভাবনাতেই আছে যে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। 2010 সালের ফেব্রুয়ারিতে বিচারপতি নিয়োগে গাইডলাইন দেয় আপিল বিভাগ। 2017 সালে এক রায়ে বিচারপতি নিয়োগে 7 দফা নির্দেশনা দেয় হাইকোর্ট। 2014 সালে আইন তৈরির সুপারিশ করে আইন কমিশনও। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীতে পূজা মণ্ডপ ও হিন্দু বসতিতে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি জামাতের 4 নেতাসহ আরও 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল মন্দিরে হামলা ও ভাঙচুরের অন্যতম উস্কানিদাতা। জেলার চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা 11টি মামলায় এ পর্যন্ত 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে থাকে। এই যে ভাঙচুরের ঘটনায় এর পেছনের থেকে কারা বা যারা ইন্ধন দিয়েছে তাদের নামগুলো আমরা বের করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। এদিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমান মূর্তির হাতের ওপর থেকে হারানো গদা উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর দারোগা বাড়ি মাজারের পাশে চৌধুরী ভিলা থেকে গদাটি উদ্ধার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ জানান, ঘটনার দিন রাতে ইকবাল দারোগা বাড়ি মাজারের পুকুরে গদাটি ফেলে দেন। খড়কুটা দিয়ে তৈরি গদাটি পানিতে না ডুবায় তা আবারও তুলে এনে চৌধুরী ভিলার প্রাচীরের ভেতরে ছুঁড়ে ফেলে ইকবাল। এদিকে পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী 3 মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নিবন্ধন সম্পন্ন করা হবে, আর ইউনিক আইডি ছাড়া কেউ অনলাইনে ব্যবসা করতে পারবেন না। সচিবালয়ের ডিজিটাল কমার্স বিষয়ক সভা শেষে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। গত জুলাই থেকে পেমেন্ট করেও যারা পণ্য ডেলিভারি পাননি তাদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। ই-কমার্স খাতে হাজার হাজার কোটি টাকা লোপাটের পর টনক নড়ে সরকারের। গত জুলাই থেকে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি বা পণ্য পাওয়ার পর টাকা পরিশোধের নিয়ম করে বাংলাদেশ ব্যাংক। এই নিয়মে পেমেন্ট করার পরও পণ্য ডেলিভারি দেয়নি বহু প্রতিষ্ঠান। আটকে আছে গ্রাহকদের 214 কোটি টাকা। অবশেষে এসব টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পয়লা জুলাই থেকে যেটা ডেলিভারি হয়নি সেটা স্পেসিফিক্যালি টাকাটা আছে পেমেন্ট গেটওয়ের কাছে, সুতরাং সেই ক্ষেত্রে কাস্টমারও আইডেন্টিফাইড, টাকার অ্যামাউন্টও সেখানে আইডেন্টিফাই। সুতরাং সেগুলো আমরা আইনি জটিলতাটা ঠিক করে আমরা এই টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করব। ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে উদ্যোক্তাদের সাথে আবারও আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 3 মাসের মধ্যে সব প্রতিষ্ঠানের নিবন্ধন বাধ্যতামূলক সহ বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে। সমস্ত ব্যবসায়ীদের লাইসেন্স বা কোনো এরকম কিছু না, কিন্তু তাদেরকে একটা নিবন্ধনের মধ্যে নিয়ে আসা, জাস্ট আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিফাই নাম্বার। যদি কোথাও কোনো কমপ্লেইন থাকে, কারো কোনো কিছু ব্যাপার থাকে, সেটাও একটা সেন্ট্রাল কমপ্লেইন্স
একটা প্লট ম্যানেজমেন্ট সিস্টেমে আসবে 3 মাসের মধ্যে। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের পলক সাহেব বলেছেন যে এই সময়ের মধ্যে আশা করছে পারা যাবে। তারপরেও আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই ব্যাপারে একটা ফলো আপ দেবে যে সেই লক্ষ্যে কত দূর এগোনো গেল। কোনো একটা ইনোভেটিভ ক্রিয়েটিভ ডিজিটাল ইকোনমি গড়ে তুলতে গেলে প্রথমেই আইন নয়, প্রথমেই বাধা নয়, প্রথমেই রেগুলেশন নয়, প্রথমে একটা কৌশলপত্র, তারপরে একটা নীতিমালা, তারপরে আইন। সেই মুহূর্তে নতুন কোনো আইনের প্রয়োজন হবে না, নতুন কোনো লাইসেন্সের দরকার হবে না, কোনো রেগুলেটরের দরকার হবে না। এক্সিস্টিং রেগুলেটরস, এক্সিস্টিং ল দিয়েই আমরা টেকনোলজিক্যাল সলিউশন দিয়ে এটার সমাধানের পথটা খুঁজতে চাই। বাণিজ্য মন্ত্রী জানান, ই ভ্যালির গ্রাহকদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তা নির্ধারণ করবে হাইকোর্ট গঠিত বোর্ড। সেটি বাস্তবায়ন হলে একই পদ্ধতি অনুসরণ করা হবে অন্যদের ক্ষেত্রেও। আজকে এই আলোচনায় বসছে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ বিপদমুক্ত ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বেগম জিয়ার শরীরে ছোট্ট একটি চাকা অপারেশনের মাধ্যমে অপসারণ করে সেটির বায়োপসি করা হয়েছে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। হঠাৎ করে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এমন খবরে বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উদ্বেগ, উৎকণ্ঠা। তাই বেগম জিয়ার সাথে দেখা করেন দলের মহাসচিব সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। পরে সোমবার বিকেলে গুলশান অফিসে জরুরি সংবাদ সম্মেলনে হাজির হন মির্জা ফখরুল সহ চিকিৎসকরা। এ সময় তারা জানান, ছোট্ট একটি অপারেশন হলেও বেগম জিয়া সম্পূর্ণ বিপদমুক্ত আছেন। ছোট্ট একটা লাম্প আছে এক জায়গায়, এবং যেহেতু লাম্প আছে সেই জন্য লাম্পের জন্য ওটার নেচার অফ অরিজিন জানতে হলে তাহলে বায়োপসি করা প্রয়োজন। ওনার সেই ছোট্ট বায়োপসি সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে, এবং করার পর পরিপ্রেক্ষিতে সেই বায়োপসি রেজাল্ট পেতে সময় লাগে, এবং ওনার সমস্ত চিকিৎসার যে দীর্ঘমেয়াদী চিকিৎসার এটা কিন্তু একটি সূচনা। বায়োপসি মানে হচ্ছে চিকিৎসা না, বায়োপসি হচ্ছে একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট। তিনি অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, অ্যান্ড শি ইজ আউট অফ এভরিথিং, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। আবারও এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার সে অনুমতি দিচ্ছে না। শি নিডস অ্যাডভান্স ট্রিটমেন্ট ইন অ্যাডভান্স সেন্টার, এটা খুবই প্রয়োজন, এবং তার জন্য আপনার আইনগত কোনো বাধা আছে বলে আমরা মনে করি না। দায় দায়িত্বটা এড়ানোর চেষ্টা করলে তো লাভ হবে না। আপনারা তো তাকে স্থায়ী জামিন দেন নাই বা স্থায়ী মুক্তিও দেন নাই, 6 মাস পরপর সেটাকে আপনারা বলছেন যে আপনার স্থগিত করা হলো। স্থগিত এইভাবে করার কোনো যুক্তি নেই। হয় আপনারা পুরোপুরি মানা করে দেন, অথবা আপনারা পুরোপুরি নিয়ে আসেন। বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার শারীরিক কোনো ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে। বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে বেগম জিয়া গত 12 অক্টোবর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইউপি চেয়ারম্যানের দলীয় প্রার্থী ঠিক করতে চলছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। বিকেলে গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা শুরু হয়। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে প্রায় 1000 ইউনিয়ন পরিষদ ও 10টি পৌরসভা নির্বাচন। বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনগণের কল্যাণে কাজ করা উচিত। সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন দেশটির হাই কমিশনার। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকে বিতর্কিতদের বাদ দিয়ে দলের ত্যাগী নেতাকর্মীদের নাম কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে দলের প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইউনিয়ন থেকে উপজেলা হয়ে জেলা থেকে কেন্দ্রের সুপারিশমালা আসে। এর আগে নাম তালিকাভুক্তির ক্ষেত্রে কোনরূপ স্বজনপ্রীতি
বা লোভের বশবর্তী না হয়ে এবং প্রার্থী সম্পর্কে তথ্য গোপন না করে নাম প্রেরণের জন্য দলীয়ভাবে নির্দেশ না দেওয়া হয়েছে। কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে। রাজধানীর শাহবাগ থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2018 সালে শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল, তবে রিজভী ও দুলু আদালতে উপস্থিত ছিলেন না। পরে বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 10 জানুয়ারি। শুনানি নির্ধারিত দিনে সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এরপর আদালত তার উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য এ তারিখ নির্ধারণ করে। মামলায় সম্রাটের বিরুদ্ধে 2,94,80,87 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার পেছনের কুশীলবদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্প্রীতি সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার কারণে দেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে বলেও এ সময় অভিযোগ করেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ, নোয়াখালী ও কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ৮৮টি সংগঠনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ ব্যানারে এই সভার আয়োজন। এতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টার কঠোর প্রতিবাদ জানান বক্তারা। এই দেশ কোনো ধর্মের, বিশেষ কোনো ধর্মের না। বাংলাদেশের মানবীয়তা সেইটা লুণ্ঠিত হচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে আজকে ধর্মান্ধ বাংলাদেশে পরিণত করা হয়েছে। শুধু সরকার নয়, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, সবচেয়ে বড় শক্তি তারুণ্যের শক্তিকে নিয়ে আমরা আসলে এদেরকে মোকাবেলা করতে হবে। ওই হেফাজতি জামাতি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল ধর্মের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করব। সভায় বক্তারা বলেন, সনাতনীদের উপর হামলা তদন্তের নামে আরও একটি জজ মিয়া নাটক রচনা করা হচ্ছে। ইকবাল হোসেনকে পাগল সাজানো হচ্ছে, অথচ তার 2 বউ 3টে বাচ্চা। এটার জন্য পাগল কি করতে পারে এগুলি? ইকবাল একটা মাতাল পাগল, এই জায়গাটাকে যেন আমরা কখনো বিভ্রান্ত না হই। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য স্বাধীনতা বিরোধী চক্র আবার মেতে উঠেছে। বারবার দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে সেই রাষ্ট্রদ্রোহী পাকিস্তানপন্থীরা ষড়যন্ত্র করবে সেটা আমরা জানি, কিন্তু সেই ষড়যন্ত্র প্রতিহত করার কর্মসূচি কোথায়? এ সময় সমাবেশের সংগঠনের পক্ষ থেকে 7 দফা দাবি তুলে ধরেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, অতীতের ঘটনার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে, সম্প্রীতি বিনষ্টের ঘটনা আর যাতে না ঘটে সেজন্য প্রশাসনকে আরো বেশি তৎপর হতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 8.5 কোটি টাকা মূল্যের 104টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। রোববার রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় 12 কেজি ওজনের সোনার বারগুলো জব্দ করা হয়। পাচারের উদ্দেশ্যে এসব আনা হয়েছিল বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রউফ। বাংলাদেশকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে পার্শ্ববর্তী দেশ ব্যবহার করছে বলেও জানান তিনি। এখন পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের দুবাই ফেরত উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
ক্যাসিনো কাণ্ডের ঘটনায় AKM মমিনুল হক সাইদের সহযোগী সালাউদ্দিনকে 3 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি SM মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেয়। এদিকে দুদকের মামলায় DIG মিজানুর রহমান ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। হাবিবুর রহমান মিজান ওনার একটা মানি লন্ডারিংয়ের মামলায় CID করেছিল, সেখানে হাইকোর্ট ডিভিশন রুল দিয়েছে কেন তাকে জামিন দেওয়া হবে না। আরেকটি মামলায় আর দুটি মামলায় রিজেন্টের শাহেদের রুল দিয়েছে ব্যাংকের যে একটা ব্যাংকিং যে করে ব্যাংকের মাধ্যমে যে টাকা আত্মসাৎ করেছে সে দুটি মামলায় জামিন চেয়েছিলেন শাহেদ, সেখানে হাইকোর্ট ডিভিশন আর দুপক্ষকে শুনে শুধু রুল দিয়েছেন কেন তাকে জামিন দেওয়া হবে। করোনায় দেশে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 289 জন। শনাক্তের হার 1.39%। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,828 জনে। মোট শনাক্ত 15,67,981। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 2 জন করে সর্বোচ্চ 4 জন ও খুলনা বিভাগে 1 জন মারা গেছেন। পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল সুতা ও তুলার দাম বাড়তে থাকায় বিদেশি ক্রেতাদের সাথে পণ্যের দর কষাকষির দাবি জানিয়েছেন এ শিল্পের নেতারা। বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারেও সুতা ও তুলার দর বেঁধে দেওয়ার পরামর্শ দেন তারা। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শারফুল আলমের রিপোর্ট। বিশ্ববাজারে বাড়ছে তুলা ও সুতার দাম। পাউন্ড প্রতি 47 ভাগ বেড়ে তুলা বিক্রি হচ্ছে 115 থেকে 120 সেন্টে, আর কেজি প্রতি $4.5 বেশি দামে বিক্রি হচ্ছে 30 কাউন্টের সুতা। এতে বাড়ছে পোশাকের উৎপাদন ব্যয়, যার সরাসরি প্রভাব পড়ছে পোশাকের দামে। তাই বাড়তি দামে পোশাক বিক্রি করতে ক্রেতাদের সাথে আলোচনার তাগিদ দিয়েছে কটন অ্যাসোসিয়েশন। তুলার মূল্য বৃদ্ধির কারণে টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প একটি ভোলাটাইল সিচুয়েশনের মধ্যে রয়েছে তাই নয়, আরও অন্যান্য লজিস্টিক এবং এর মিসম্যানেজমেন্ট আনঅ্যাভেলেবিলিটি এর জন্য দায়ী। উৎপাদন ব্যয় বাড়ায় ন্যায্য দামে পোশাক কেনার দাবি জানিয়েছেন পোশাক শিল্পের ব্যবসায়ী নেতারা। উদ্যোক্তাদের মতে বিদেশি ক্রেতারা শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার থাকলেও এই শিল্পের দায়িত্ব নিতে চান না তারা। কিন্তু বর্ধিত মূল্যের ঘোষণা এখনো দেন নাই, কিন্তু ওনাদের মেম্বাররা ইতিমধ্যেই কিন্তু $4.50, 60 সেন্ট, 40 সেন্ট এরকম দাম কিন্তু হাঁকছেন। আবার কেউ কেউ ইন্ডেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন, পিআই দিচ্ছেন না। এখন কটনের একটা অনিশ্চয়তার কারণে আমরাও বায়ারদের কাছে নেগোশিয়েট করতে পারছি না যে আসলে কত দাম বাড়বে, কত দাম ধরে আমরা আগামী অর্ডারগুলি নেগোশিয়েট করব। সুতা যারা ম্যানুফ্যাকচারিং করে ওনারা বলতে পারবে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কি প্রাইস হবে। ওরা যদি বলতে পারেন আমরা কিন্তু ভাবে প্রাইস নেওয়ার চেষ্টা করব। সুতা ও তুলার দাম স্থিতিশীল রাখতে শুল্ক ও সরকারের প্রণোদনা সহায়তা চান ব্যবসায়ীরা, নইলে লক্ষ্যমাত্রা অনুযায়ী রপ্তানি আয় করা সম্ভব হবে না বলেও জানান তারা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তিতে দুবাইয়ে 3 ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল 2021। এই অনুষ্ঠানের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং দেশের ভাবমূর্তি বাড়বে বলে জানিয়েছেন ATN বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল 2021-এর চুক্তি সই অনুষ্ঠানে সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করারও পরামর্শ দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর কারণে গত 2 বছর দুবাইয়ে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে বাংলাদেশ UAE ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ATN MCL, ঢাকা টকিজ, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন এবং রিয়েল হিরো এক্সপোর আয়োজনে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠান। করোনার পরে প্রথমবারের মতো প্রবাসী বাঙালি ওখানে যারা আছেন তাদের জন্য এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়িয়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা। রেভিডেন্স যোদ্ধারাই হচ্ছে প্রকৃত হিরোজ। আসলে তাদের বিশাল একটা অংশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখে, তো তাদের জন্যই এই প্রোগ্রামটা। 2 তারিখ হলো UAE
ন্যাশনাল ডে এবং বাংলাদেশেরও 50 বছর, ইউএরই 50 বছর, দুটি 50 বছরের সমন্বয়ে যদি আমরা এই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালটা করতে পারি তাহলে একটি মজার একটি জিনিস হবে। আমি বিশ্বাস করি সেটি একটি ভালো অনুষ্ঠান হবে এবং সেটা দুই দেশের মধ্যে, যেহেতু দুই দেশেরই সুবর্ণ জন্মজয়ন্তী, সেখানে একটু একটা সেতু বন্ধন করতে সহায়ক হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিরাপত্তা এবং শৃঙ্খলা মেনে সফলভাবে অনুষ্ঠানটি শেষ করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভবিষ্যতেও এটিএন বাংলা দেশের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি। দুই দেশের এই স্মরণীয় ঘটনা, 50 বছর পূর্তির এই ঘটনাটাকে স্মরণীয় করার জন্য আমার মনে হয় এটা একটি খুব ভালো উদ্যোগ। আমি জানি না অন্যান্য এইভাবে কেউ করতে যাচ্ছে কিনা, কিন্তু আমি যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যে এরকম একটা উদ্যোগ নিলে যেটা হবে যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি চাই সাকসেসফুলি এটা শেষ করতে, এবং করবেনও আশা করি। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে দুই দেশের দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। রাজধানী গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় গ্রাহক, শেয়ার হোল্ডার সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এর আগে ব্যাংকের 14তম শাখার উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিকেলে চেয়ারম্যানের পক্ষে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলার হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস উত্তম কুমার শীল এবং ডেপুটি হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। শিগগিরই জরুরি ব্যবস্থা নেওয়া না হলে এবারে শীতে লাখ লাখ আফগানকে অনাহারে থাকতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। সংস্থাটি জানায় দেশটির মোট জনগোষ্ঠীর অর্ধেক অর্থাৎ প্রায় 2,28,00,000 মানুষ ভয়াবহ খাদ্য সংকটে পড়তে চলেছেন। এরই মধ্যে 5 বছরের কম বয়সী শিশুরা ভুগছে মারাত্মক অপুষ্টিতে। দেশটিতে মানবিক বিপর্যয় এতটাই চরমে পৌঁছেছে যে অভাবে কোলে শিশুকে বিক্রি করছেন কেউ কেউ। তালেবান গত অগস্টে আফগানিস্তানের দখল নেয়ার পর বিদেশি সাহায্য কার্যত স্থগিত হয়ে যায়। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলও অর্থ সাহায্য বন্ধ করে দেয়। এদিকে চরম এই বিপর্যয় ঠেকাতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছে দেশটির তালেবান প্রশাসন। সংবাদে আবারও রূপালী ব্যাংক বিরতি, আর বিরতির পর রয়েছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে বাজে আচরণের কারণে জরিমানা লিটন দাস ও লাহিরু কুমারার।
বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরে যাচ্ছি সংবাদে। রোগীদের সেবক হতে নবীন ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়েছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার খান। রাজধানী ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ মিলনায়তনে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এমবিবিএস ফাইনাল পরীক্ষায় বরাবরের মতো এবারও ভালো ফলাফল করেছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের আওতাধীন এই পরীক্ষায় কলেজটির 133 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান কলেজের চেয়ারম্যান। এবারে টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ক্যাচ মিসের সমালোচনার পর জরিমানা ও ডিমেরিট পয়েন্ট যোগ হল বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাসের। শারজায় অনুষ্ঠিত রোববারের ম্যাচে লাহিরু কুমারার শিকারে পরিণত হন লিটন। আউটের পরপরই লিটন আর লাহিরুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যার শুরুটা করেছিলেন লঙ্কান পেসারি, তবে শাস্তি পেয়েছেন দুজনেই। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে লাহিরু কুমারাকে ম্যাচ ফির 25% এবং লিটনকে 15% জরিমানা করা হয়েছে। দুজনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট। এখন পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলা 23 জনের প্রত্যেকেই আছেন স্কোয়াডে। উজবেকিস্তানে অনূর্ধ্ব 23 দলের সঙ্গে আছেন 6 ফুটবলার। তারা সেখান থেকেই শ্রীলঙ্কায় যাবেন। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওবায়দুর রহমান নবাব। রাখা হয়নি এলিটা কিংসলেকে। আগামী 8 থেকে 17 নভেম্বর বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সেশেলস নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। সাভারের নবম পদাতিক ডিভিশনকে 2-1 গোলে হারিয়ে সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঢাকা লগ এরিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নবম পদাতিক ডিভিশনের রঞ্জু শিকদার ও ঢাকা লজিস্টিক এরিয়ার সোহাগ হোসেন। সাভার সেনানিবাস থেকে প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের পুরস্কৃত করেন এরিয়া কমান্ডার ও জিওসি শাহিনুল হক। গত 17 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর 15টি ফরমেশনে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। দীর্ঘ 1 বছর পর দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের মধ্য দিয়ে মাঠে ফিরল কাবাডি খেলা। 10 দলের এই প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ একতা ক্লাব 37-25 পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পিল এর পরিচালক নাবেদ ইয়াকুব, ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমজাদ হোসেন মজনু। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জামাতের বিচার প্রকাশ্য আদালতে হওয়া উচিত দাবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। বিচারপতি নিয়োগে শিগগিরই আইন করার উদ্যোগ, মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কমানোর দাবি। নোয়াখালীতে সহিংসতার অভিযোগে আরও 11 জন গ্রেপ্তার। কুমিল্লায় পূজা মণ্ডপ থেকে হারানো হনুমানের গদা উদ্ধার। আগামী 3 মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানে নিবন্ধন, ফেরত দেওয়া হবে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা 214 কোটি টাকা। এবং অস্ত্রোপচারের পর বেগম খালেদা জিয়া এখন সম্পূর্ণ সুস্থ, জানালেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।